নিটল টাটা নির্মিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া যুক্ত হবে এবং যুক্ত আছেন প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসক ইউজিসি অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত জানাই আজকে সংবাদ সম্প্রসারণে। ডক্টর আব্দুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করি। আজকের যে অবস্থা, মানে এ যাবৎকালে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে সর্বোচ্চ শনাক্ত হয়েছে আজকে আমাদের সারা দেশে এবং মৃতের সংখ্যাও 104। অ্যালার্মিং অবশ্যই। আপনার বিশ্লেষণ জানতে চাই। না, ধন্যবাদ আপনাকে। আসলে তো গত কয়েকদিন যদি আমরা পর্যালোচনা করি, আসলে দেখা যাচ্ছে বাংলাদেশে দুর্যোগ বলেন, দুর্বিপাক বলেন, দুর্ঘটনা বলেন, এই যে করোনার তাণ্ডব দ্রুতই তো আমাদের পিছু ছাড়ছে না, একটা পর একটা তো লেগেই আছে। কিন্তু করোনার তাণ্ডব, তার উপরে দেখেন যে মগবাজারে কি একটা ভয়াবহ ঘটনা ঘটে গেল, কিন্তু আমাদের কিন্তু সবাইকে আতঙ্কিত করে তুলছে। বিশেষ করে যে আজকে করোনার জন্য আজকে তো 100-র উপরে 3 অঙ্কের মধ্যে লোক মারা গেছে, গতকালে ছিল 118। এবং এই যে টোটাল যে সংক্রমণ, আমার মনে হয় এটা হলো হাইয়েস্ট। এপ্রিল মাসে 7,000 মতো 6,000 মতো ছিল, এবং গত বছরও একবারই একদিন হাইয়েস্ট ছিল। গত বছর মে মাসে প্রায় 6,000 কত ছিল। এটা কিন্তু আমাদের সবাইকে আতঙ্কিত করে তুলছে। মানে এই যে ভয়াবহ সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে তো আতঙ্কিত না হয় কোনো উপায় নাই। সবচেয়ে ডেঞ্জারাস হলো, আপনি জানেন যে আমাদের যে ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা বলে, এটি আমার মনে হয় যে মানে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে, শুধু তো শহরে না। এটাতে আগে তো গ্রামে গঞ্জে এগুলো ছিল না, আমরা গ্রামের মানুষ বিশ্বাসই করতো না। গ্রামের অবস্থা কিন্তু মোটামুটি তুলনামূলক একটু ভালো ছিল। এখন কিন্তু গ্রামেও খুব মানে দ্রুততার সঙ্গে কিন্তু এই সংক্রমণ বেড়েই চলছে, এবং সংক্রমণ বাড়লে মৃত্যু মিছিল তো বাড়তেই থাকবে, বাড়ছে, এইভাবেই বাড়ছে আর কি। তো এটা কারণটা হলো শুধু তাই না যে ডেল্টা যেটাকে বলে, আবার কিন্তু আরেকটা নতুন শুরু হয়ে গেছে, আরেকটা মিউটেন্ট বাইরে, তাকে বলে ডেল্টা প্লাস। এটা আরো সিরিয়াস, দ্রুত সংক্রমণ, যে কোনো বয়সী লোককে আক্রান্ত করে। হয়তো প্রিভিয়াস কোনো লক্ষণই থাকে না, হঠাৎ করে রোগী শ্বাসকষ্ট, কাশি, বুকে ব্যথা, দম বন্ধ হয়ে আসছে, অক্সিজেন ফল করে যায়। দ্রুততার সঙ্গে হাসপাতালে যদি না নেওয়া হয়, অক্সিজেন না দেওয়া হয়, আইসিইউ না সাপোর্ট দেওয়া হয়, তাহলে কিন্তু মারা যাচ্ছে বা মারা যেতে পারে। আসলে কিন্তু এই ঘটনাগুলোই ঘটে যাচ্ছে আর কি। এবং আমি তো মনে করি আগামী যে হারে বাড়তেছে, আগামী কয়েকদিনের মধ্যে যদি এটা আমরা লাগাম টেনে ধরতে না পারি, তাই কিন্তু সংক্রমণ যে আরো দ্রুততার সঙ্গে বোধহয় বেড়েই যাবে। শুধু তাই না, আমার আরেকটা কথা আমি বলতে পারি, সেটা হলো এখন তো যে 8,000-এর উপরে যদি টেস্ট আরো বাড়া যাইতো, আরো বেশি টেস্ট করা হয়তো, আমার মনে হয় যে সংক্রমণ রিয়েল সংখ্যাটা জানা যাইতো। এটা যা আছে এটা আমি মনে করি রিয়েল না, আমার মনে হয় সংক্রমণের হার মধ্যে আরো বেড়ে যাচ্ছে, আরো বেশি লোক কিন্তু আক্রান্ত হচ্ছে। এটা সত্যি, কারণ আজকে 25,000-এর উপরে মানে টেস্ট করা হয়েছে, তাতেই এতগুলো। আরো যদি বেশি করা যেত নিশ্চয়ই আরো বের হতো। আমার মনে হচ্ছে তাই, যে বোধহয় আরো সংক্রমণের সংখ্যা আমরা জানতে পারতাম রিয়েলি কত আসলে। জি, শওকত মাহমুদ, আপনার কাছে আসি। মানে এই যে সংক্রমণ তো বাড়ছে, এই অবস্থার মধ্যে একটা বিধিনিষেধ, লকডাউন, এটা নিয়ে নানা ধরনের কথাবার্তা, সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে এবং 30 তারিখ পর্যন্ত বিধিনিষেধ একটু বাড়ানো হয়েছে, আবার কঠোর বলা হচ্ছে 1 তারিখ থেকে। আপনার বিশ্লেষণ শুনি। লকডাউনের মাত্রা কমছে, বাড়ছে, এবং এই লকডাউন দিয়ে সরকার চেষ্টা করছে যে এই করোনার ব্যাপক সংক্রমণকে নিয়ন্ত্রণ করা। প্রফেসর আব্দুল্লাহ সাহেব যে কথাটি বলেছেন যে বেশি করে আপনার পরীক্ষা করা হলে হয়তো শনাক্তের প্রকৃত চিত্রটা ফুটে পারত। আমরা ইন্ডিয়ান যেটা ডেল্টা ভ্যারিয়েন্ট, এই ভ্যারিয়েন্ট আমাদের সীমান্ত দিয়ে ঢুকেছে, এটা অন্য কোথাও দিয়ে ঢুকেছে, এবং আমরা বারবার সরকারের প্রতি, প্রশাসনের প্রতি সাবধানবাণী উচ্চারণ করেছি যে কোনো ভাবে এটা ঠেকা। সরকার সীমান্ত বন্ধ করে দিয়েছে বটে, সীমান্ত বন্ধ করার পাশাপাশি যে ধরনের কার্যক্রমগুলো চালু রাখা দরকার ছিল, সীমান্তে মানুষের চলাচল, যেগুলো ছিটমহল আছে বা অনেকে বাজার করতে যায়, আবার এসে বাজার করে ট্রাক ঢুকছে এবং সেখানকার চালকদের, এই বিষয়গুলো কিন্তু আমার মনে হয় প্রশাসন সঠিকভাবে করে। এবং এই যে ধাক্কাটা, এবং যে প্রত্যেকটি জেলায় যে সচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কি দায়িত্ব পালন করেছে, প্রশ্নগুলি তোলার সময় কিন্তু এসছে যে আপনারা এই সীমান্তবর্তী কয়েকটা জেলা দিয়েই, আমরা তো প্রথমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ দেখলাম, সীমান্তবর্তী আরো জেলা আছে, কুমিল্লা, সেখানেও আমি অত সংক্রমণ দেখি, কিন্তু এখান দিয়ে আমরা বেশি, তাহলে ওখান দিয়ে সরকার যদি কৃতিত্ব নেয় যে আমরা সংক্রমণের হার কমাতে সফল হয়েছে, যেটা প্রথমবার করেছে, তাহলে সরকারকে এই দায়িত্ব নিতে হবে যে আমরা এখন সংক্রমণ ঠেকাতে পারছি না, বাড়ানোটা ঠেকানো যাচ্ছে। এটা প্রশাসনিক ব্যর্থতা আছে, স্বাস্থ্য অধিদপ্তরের ব্যর্থতা আছে,
কিন্তু এখন আমাদের সামনে প্রশ্ন হচ্ছে যে এই যে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে, সংক্রমণের হার বেড়ে যাচ্ছে, শওকত মোহাম্মদ, আমি একটু ইন্টারাপ্ট করি, আপনি যদি ইজি হয়ে বসেন তাহলে দেখতে সুবিধা হয়, আপনাকে দেখা যাচ্ছে না, মুখটা কেটে যাচ্ছে, বলুন প্লিজ। এই সংক্রমণের হার ঠেকানোর জন্য আপনার এখন কঠোর লকডাউনের মধ্যে যাচ্ছে, কিন্তু লকডাউনেরও যে লকডাউন সংক্রান্ত পরিকল্পনাটা কি? মানে আমি হয়তো ঈদের আগে 2 সপ্তাহ লকডাউন দিলাম, কিন্তু এই লকডাউনের পরবর্তী পর্যায়ে আমি কি করবো এটা বলতে সরকার এখনো ভেবে দেখেনি, এবং সরকারের হাতে টিকাও নেই যে এই লকডাউনের মধ্যে মানুষকে টিকা দিয়ে তাদের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা, এটাও সম্ভব। অতএব লকডাউন আমরা একটা পরিকল্পনাহীন, দিশাহীন একটা লকডাউন দিচ্ছি, আশা করছি কমে যাবে, হয়তো কমেও যেতে পারে, এর পরবর্তী কার্যক্রম আমরা কিন্তু বুঝতে পারছি না। আরো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে নিম্নবিত্তদের যে একটা সরকারি সাপোর্ট বা তাদের খাদ্যের প্রাপ্যতা, তাদের রুজি রোজগারের প্রাপ্যতা, এই বিষয়টি কিন্তু সরকার আমলে নিচ্ছে না। এখন এমন অবস্থা নেই যে অমুক নাম্বারে ফোন করলেই খাওয়া চলে আসবে, এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, কিন্তু ব্যাপক ক্ষেত্রে এটা হয়। এই মানুষগুলোকে আপনাদের বিবেচনা করা উচিত তাদের অবস্থা। এবং আপনি দেখবেন আজকে ঢাকা শহরে রিক্সায় ভরে গেছে, যেসব লোক রিক্সা চালানোর কথা চিন্তা করে তারাও রিক্সা নিয়ে নেমেছে, কারণ কিছু পয়সা রোজগার করা যায়। কিন্তু এই সমস্যাটা যখন 1 তারিখ থেকে শুরু হবে, তখন কিন্তু 3-4 দিনের পরেই কিন্তু এটার ভয়াবহতা আসবে। আমি সরকারের কাছে এটুকু অনুরোধ করবো যে তারা এই দিন মজুরদের, নিম্নবিত্তদের খোরাকি দেওয়ার জন্য একটা ব্যবস্থা করে। জি, এটা না হলে কিন্তু একটা সংকট দেখা দিচ্ছে। অধ্যাপক শফির আলম ভাই, আপনার কাছে আসবেন, এই সমন্বয়হীনতা এবং এই যে আক্রান্তের সংখ্যা সবকিছু নিয়ে আলোচনা হচ্ছে, আপনি শুনেছেন নিশ্চয়ই, আপনার বিশ্লেষণ শুনতে চাই। এখানে তো এই বিষয়ে সবচেয়ে ভালো আলোচনা করার জন্য, তথ্য নির্ভর আলোচনা করার জন্য প্রফেসর আব্দুল্লাহ সাহেব আছেন। উনি উনি বলেছেন যেমন যে ডেল্টা ভেরিয়েন্ট আমাদের এখানে ছড়িয়ে পড়েছে, কারণ বাস্তবতাটা হলো বাংলাদেশ ভারত সীমান্তটাকে বলা হয় একটা পোরাস বর্ডার। এই বর্ডারটা একেবারে সিল করা কোনো কারো পক্ষেই সম্ভব না, সেই কারণে সেই সীমান্ত দিয়ে লোক ঢুকেছে, সংক্রমণ হয়েছে। তবে শওকত ভাই একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপন করেছেন যে যাদেরকে জেলায় জেলায় দায়িত্ব দেওয়া হয়েছিল, আজকে হয়তো আপনি জানেন যে তোফায়েল আহমেদ সাহেবও কিন্তু আজকে সংসদে জানতে চেয়েছেন যে যে সচিবদেরকে যে বিভিন্ন জেলায় জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে তারা অনেকেই তাদের দায়িত্বপ্রাপ্ত জেলায় যাননি, তোফায়েল ভাইয়ের জেলাতেই যাননি। তো এই প্রশ্নগুলো আছে, এবং তবে সরকারের কাছে এখনো টিকা আছে। ধরেন সিনোফার্মের টিকা সরকারের কাছে আছে, ফাইজারের টিকা আছে, এবং আজকে দেখলাম যে মডার্নার টিকা পাবে সরকার আমেরিকার কাছ থেকে খুব দ্রুতই, এবং সরকার এর মধ্যে টিকার ব্যবস্থাও করে ফেলবে। কিন্তু যেটি দিয়ে এই সংক্রমণটাকে রোধ করা যাবে সেই দুটি কাজ হলো, একটা হলো মাস্ক পরা, আমরা সবাই যদি মাস্ক পরি খুব পুরনো কথা, আর একটা হলো আমরা যদি একেবারে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হই, যে জিনিসটা আমরা করছি না। দুটোই, মাস্ক পরার বিষয়ে আমরা অনেকেই উদাসীন, আর আমরা সুযোগ পেলেই ঘর থেকে বেরিয়ে যাই বিভিন্নভাবে। ইভেন যাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল তারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে পালিয়ে টালিয়ে ঘুষ টুস দিয়ে চলে গেছেন। তো এই সমস্ত কারণেই কিন্তু পরিস্থিতিটা এরকম দাঁড়িয়েছে। তবে করোনা এটা যে একেবারে আপনার যেটাকে বলি আনএক্সপেক্টেড বা আনপ্রেসিডেন্টেড, যে কোথাও দেখা যায়নি তা না। আপনি পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে যদি দেখেন, করোনা সংক্রমণটা কিন্তু এক এক সময় এক এক রূপ ধারণ করেছে, কখনো ব্যাপক বিস্তৃতি হয়েছে, কখনো কমে এসছে। তবে সরকার যে লকডাউনটা দিতে চাচ্ছে সেটা যদি যথার্থভাবে ইম্পোজ করে, যেমন এই যে কালকে থেকে পুরোপুরি করা যাচ্ছে না, কারণ জুন মাস হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারের ক্লোজিং। তো সেই কারণে সরকারকে 1 জুলাই থেকে এই বিষয়টা কঠোরভাবে করতে হবে। তো 1 জুলাই থেকে যদি করে, আমার ধারণা 7 দিন হয়তো দিয়েছে, এটা তো 14 দিন করতে হবে বা 15 দিন করতে হবে, হয়তো আরো বেশি হবে। যদি করা যায় তাহলে আবার সংক্রমণের হারটা নেমে আসবে। এটা কিন্তু ইভেন আমাদের দেশেও গত 1.5 বছরে আমরা দেখেছি যে যখনই লকডাউন করা হয়েছে বা আরোপ করা হয়েছে তখনই কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। জি, আমি এবারও হয়তো নিয়ন্ত্রণ হবে,
কিন্তু মানুষের সচেতনতা, সতর্কতা এবং সহযোগিতা থাকতে হবে। জি, অধ্যাপক আব্দুল্লাহ, আমি আপনার কাছে আবার আসি। সেটি হচ্ছে যে জাতীয় পরামর্শ কমিটি পরামর্শ দিয়েছেন কিন্তু অনেক আগে, যে পুরোপুরি লকডাউন বা পুরোপুরি বিধিনিষেধ আরোপ করার জন্য। সেটি করতে 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 এই 3টা দিনের জন্য, জুন ক্লোজিংয়ের জন্য এমন কি ক্ষতি হতো যে গতকাল থেকে যদি সেটি কঠোর বিধিনিষেধ না হতো, মানে এটা মানে দেরি করার কি কারণ আছে? গত বছর যখন করোনা সংক্রমণ হলো তখন মার্চের পর থেকেই লকডাউন হলো, এরপরে তো জুন গেছে, তখন তো লকডাউনেই ছিল। তাতে কি হয়েছে, কি সমস্যা হয়েছে? না, ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রশ্নের জবাব দরকার। একটু আমি অ্যাড করি যে শওকত মহোদয় একটা কথা বলছেন যে ইন্ডিয়ান বর্ডার আর এই যে পোরাস বর্ডার, আসলে বিভিন্ন ভাবে এটা আসছে। গভর্নমেন্ট যদি জলপথ, স্থলপথ, বর্ডার বন্ধই করছে, কিন্তু একটা বিশাল অংশ চূড়া পথে আসে, যায় আসে, এটাও কিন্তু অন্যতম একটা কারণ। আর এই যে প্রচুর এই যে পরিবহন, এই যে ট্রাক বলেন বা অন্যান্য যানবাহনের মাধ্যমে মালপত্র আসে, এখানে যে ড্রাইভার থাকে, হেল্পার থাকে, অন্যান্য শ্রমিক থাকে, অনেকের নাকি করোনার সনদও নাই, নেগেটিভ সনদ নিয়ে আসছে, সেটাও নাই, মাস্ক পরে না, এইভাবে আসে। আরেকটা কথা বলতেই হবে যে এইভাবে যে ছড়ায় শুধু তা কিন্তু না, এই এই করোনা কিন্তু বাতাসের মাধ্যমেও ছড়ায়। কাজে আপনি যতই বন্ধ করেন, বাতাস তো বন্ধ করা যাবে না, এইভাবে কিন্তু এটা ছড়াচ্ছে আর কি। আর যেটা মেইন কারণ, জনগণের বিশাল অংশ স্বাস্থ্যবিধি কিন্তু মেনেই চলে না, একবারে উদাসীন, মাস্ক পরে না, হাত ধোয়ার চর্চা নাই, যে শারীরিক দূরত্ব গেলে বলেন, এই যে রাস্তাঘাটে চললে লকডাউনের মধ্যে দেখবেন যানজট এত ভয়াবহ, সুতরাং এটা তো আমাদের সংক্রমণটা বেড়েই চলছে। জি, অধ্যাপক আব্দুল্লাহ, আমি এখানে একটু আপনাকে ইন্টারাপ্ট করি। আমি বলি জনগণ মানে না। বছরের শুরু থেকে করোনা আক্রান্তর মানে শনাক্তের পর থেকে আপনারা, সরকার সবাই বলে যাচ্ছে মানতে হবে। পৃথিবীর, বিশ্বের বিভিন্ন দেশ, মানে বড় বড় শিক্ষিত দেশ, তারা এই মাস্ক পরানোর জন্য বড় বড় জরিমানা পর্যন্ত করছে, জেলে পড়ছে। সেই জায়গায় আমরা এখনো কেন যাচ্ছি না? না, সেটাই বলছি আমি, ওইটি বলতে চাচ্ছি যে একটা হলো জনগণ মানে না, জনগণটা উদাসীন বলেন, খামখেয়ালি বলেন, ড্যামটা তো সত্য, কিন্তু শুধু জনগণকে আমি দোষ দিতে চাচ্ছি না, শুধু জনগণকে, একটা প্রশাসনকেও তো এখানে তার দায়িত্ব আছে। আমি তো মনে করি জনগণ, প্রশাসন সবাই মিলে যদি সবাইকে সম্পৃক্ত না করে এই কাজ করা না যায়, তাহলে তো জনগণ মানতে চায়। জনগণ তো সব বুঝে আসলে, কিন্তু বুঝে কিন্তু জানে কিন্তু মানে না, এই তো হলো প্রবলেম। এই জন্য প্রশাসনকে বোধহয় আরো কঠোর হতে হবে। তারা স্বাস্থ্যবিধি মানে না, মাস্ক পরে না, অন্যান্য যা বিধি যেগুলো দরকার, না হলে এর প্রশাসনকে কঠোর হতে প্রয়োজন, নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নিয়ে, পুলিশ, র্যাব, বিজিবি যাই বলেন, তাদেরকে নিয়েও তাদেরকে বানাতে বাধ্য করতে হবে। আরেকটা কথা আমি বলি যে জনগণকে সচেতন আমরা করার চেষ্টা করছি, এটাও সত্য, কিন্তু জনসম্পৃক্ততাটা এটা সবচেয়ে জরুরি। আমি বিভিন্ন সময় বলে আসছি, এই জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য আপনি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি করা যেতে পারে। এখানে সর্বস্তরের জনগণ, মানে গণ্যমান্য যারা ব্যক্তি, ছাত্র, শিক্ষক, যুবক, জনতা, ইমাম সাহেব, অন্যান্য ধর্মগুরু, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সবাইকে সম্পৃক্ত জনগণ এবং এইভাবে এবং প্রশাসন সবাই মিলে যদি আমরা একত্রে কাজ করতে পারতাম, তাহলে মনে হয় জিনিসটা আরেকটু এটা ডেভেলপ করা যাইতো। খালি জনগণকে বলছি কিন্তু কথা তো কেউ শুনছে না। আমার মনে হয় যারা শুনে না, এটা শুনতে যাতে বাধ্য করা হয়, এর জন্য জরুরি পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। আরেকটা কথা আমি অ্যাড করি, যে লকডাউন আমরা বলছি, লকডাউন তো যে ঢিলে ঢালা, আধা লকডাউন, শিথিল লকডাউন, এইটা তো লকডাউনের সাইন্টিফিক কোনো এগুলো কিন্তু ব্যাখ্যা নয়। লকডাউন বলতে একবারে পুরাপুরি ঘরে থাকা, প্রয়োজন ছাড়া বাইরে হবে না, এগুলো তো আসলে মেনটেন হচ্ছে না। আরেকটা কথা হলো, লকডাউন আপনি যতই করেন, লকডাউন কিন্তু কোনো দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান করে, টেম্পোরারি দেওয়া যায়। সাইন্টিফিক্যালি আমরা ধরুন 2 সপ্তাহ হয়তো 14 দিন দেওয়া যায়, কিন্তু এটা তো দিনের পর দিন, মাসের পর মাস লকডাউন কিন্তু দেওয়া যাবে না। তার চেয়েও যেটা জরুরি আমি মনে করি, স্বাস্থ্যবিধি যাতে মানে বা মানাতে বাধ্য করা হয়, এইটার জন্য বোধহয় জোরে সোরে পদক্ষেপ আরেকটু বেশি বেশি নেওয়া উচিত। বিশেষ করে গ্রামের মানুষ তো করোনা বিশ্বাস করে না, এখন তো বলে এটা বড় লোকের লোক, এটা গরিবের লোকই না। আমরা যারা মরি বা লকডাউন দিলে দেখবেন বলে যে আমরা তো মরলে করোনায় মরবো না, আমরা তো মরলে না খায় মরবো। এটা কিন্তু খুবই জরুরি। আরেকটা পয়েন্ট আমি অ্যাড করি, এটা শওকত ভাই কিন্তু বলছেন, আমি একটা কথা বলতে চাচ্ছি এই কারণে, মানে লকডাউন তো সাকসেসফুল করতে হবে। বিশেষ করে যারা যে 2-2.5 কোটি বা 3 কোটি লোক কিন্তু নিম্ন আয়ের গরিব লোক, তাদের এক বেলা ঘরের খাবারও নাই, টাকা পয়সা নাই। আপনি তাদের জন্য ন্যূনতম চাহিদা যদি পূরণ না করেন, তার পেঁয়াজ, রসুন, আদা থেকে চাউল ডাউল, এগুলো যদি পুরো পরিবারের জন্য যদি আপনি মেনটেন না করেন, তাহলে কিন্তু তার পেটের চাহিদা পূরণ না করলে সে কিন্তু এই লকডাউন কিন্তু মানবে না, সে ঠিকই রাস্তায় বাইর হবে। এবং শুধু তাই না, তো তার জন্য ওষুধপত্র লাগবে। এবং আমি মনে করি যে অ্যাম্বুলেন্স রেডি রাখা, যদি কোনো সময় রোগ ব্যাধি হয়, সিরিয়াস হয়, যেন অ্যাম্বুলেন্স সার্ভিসটা পায়, হাসপাতাল নিতে পারে, এই ন্যূনতম সেবার যদি ব্যবস্থা করা যায়,
তাহলে আমার মনে হয় যে লকডাউন কিন্তু সাকসেসফুল হবে। জি। নাহলে কিন্তু লকডাউন ওই ঢিলে ঢালাই কাগজে কলমে রয়ে যাবে, বাস্তবে কিন্তু এর রূপ আমরা বাস্তবে হবে না। দেখতে পাবো। মূলত হচ্ছে আপনি যেটা মেসেজ দিচ্ছেন সেটা হচ্ছে গরিব মানুষের খাবারটা নিশ্চিত করা। খাবারটা নিশ্চিত করা গেলে ঘরে রাখা নিশ্চিত হবে। আমি অধ্যাপক পেটের চাহিদাটা নিশ্চয় কথাটাই বলছি আর কি। অবশ্যই, শুধু তাই না, অবশ্যই। ন্যূনতম সেবা, অন্যান্য সেবাগুলোর জন্য চেষ্টা করা হয় বা চেষ্টা করা করা হয়, হয়। তাহলে অবশ্যই। এটা লকডাউন সাকসেসফুল আমার মনে হয়। অধ্যাপক এম আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে। অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া এবং শওকত মাহমুদ দুজনে থাকবেন, একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের দুজনের কাছে আবারও। দর্শক, নিটোল টাটার বিরুদ্ধে সংবাদ সম্প্রসারণ, একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত নিটোল টাটার বিরুদ্ধ সংবাদ সম্প্রসারণের সাথে আছেন শওকত মাহমুদ এবং অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া। আবারও স্বাগত দুজনকে। শওকত মাহমুদ, মগবাজারে যে ঘটনাটি ঘটলো সেটি আজকে বিভিন্ন সংস্থা পরিদর্শন করে অনুসন্ধান করে দেখেছে যে এটি বহুমুখী বিস্ফোরণ। মানে গ্যাসের পাশাপাশি আছে এলপিজি গ্যাস, এলপিজি পাশাপাশি সুয়ারেজের লাইনের গ্যাস থেকেও বিস্ফোরণ হতে পারে, এরকম আশঙ্কাও করা হচ্ছে। আপনার বিশ্লেষণ শুনতে চাই। আমাদের ঢাকা মহানগরীতে এ ধরনের বিস্ফোরণের ঘটনা আগে আমরা একটা ভয়াবহ বিস্ফোরণ হচ্ছে, এবং এই বিস্ফোরণের যে প্রভাব, মানে আধা মাইল পর্যন্ত দূরের বাড়ির গ্লাস ভেঙে গেছে, কেঁপে উঠেছে পুরো এলাকা। এবং এই সঙ্গে আমরা দেখছি যে এটার থেকে গিয়ে বাসে আগুন ধরেছে, এবং সরকারের পক্ষ থেকে যেই তদন্তের টিমগুলো প্রাথমিকভাবে সেখান থেকে দেখেছে, তাদের যে ধারণা যে এটা গ্যাস থেকে হয়েছে এবং সেখানে হাইড্রোকার্বনের সন্ধান পাওয়া গেছে এমন কথা বলছে। তবে এই ধরনের বিস্ফোরণের সঙ্গে নগরবাসী পরিচিত নয় বলে নানা ধরনের জনবয়া আছে যে আগুন গ্যাস থেকে হলে আগুন হলো না কেন, এই ধরনের কথাবার্তাও আছে। তবে আমার কথা হচ্ছে যে এটা নিয়ে যেহেতু একটা মানুষের মধ্যে নানা ধরনের জল্পনা আছে, আমার মনে হয় আইজিপির পরিদর্শন এবং তদন্ত করে তদন্ত পরিদর্শনের পর তারা যেটা বলছে যে এটা একটা গ্যাস থেকে বহুমুখী বিস্ফোরণ হয়েছে, এই কথাটা কিন্তু সত্য ধরে এগোতে হবে। তবে এর সম্পর্কে সুস্থ তদন্তটা খুব জরুরি, এবং মানুষের মধ্যে যেন কোনো সংশয় না থাকে। এবং ভবিষ্যতে এই ধরনের বিস্ফোরণের ক্ষেত্রে যেহেতু গ্যাসের লিকেজ বা গ্যাসের লাইন এমন ভাবে ঢাকা মহানগরীতে বাড়িতে বাড়িতে অনুভূত, ঠিক আছে, এটা কোথা দিয়ে গ্যাস বিস্ফোরণ হচ্ছে, গ্যাস জমে আছে, এবং গ্যাস জমে থাকাটা কিভাবে এটা আইডেন্টিফাই করা যায়, এটার ব্যাপারেও কিন্তু আমাদের একটা সতর্কতা, আগাম সতর্কতা একটা প্রয়োজন আছে। কারণ এসব এলাকায় এত ঘনবসতি, মানে এমন ভাবে এত বিল্ডিং পাশাপাশি, এবং নানা ধরনের অফিস, কারখানা, বাসাবাড়ি রয়েছে। তবে এই বিস্ফোরণে আমি মনে করব যে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেই আতঙ্ক দূর করার জন্য সরকারের পক্ষ থেকে এটা দ্রুত তদন্ত করে সেটাকে তথ্য দেওয়া প্রয়োজন, কারণ জনমনে নানা ধরনের জল্পনা আছে। এবং যেহেতু পাবলিক ডিসকোর্স, মানে জনবয়ান একটা সন্দিগ্ধ, সন্দেহ অনেকখানি নিরসন হয়েছে, তারপরও আমি বলছি আরো বেশি করে এই ফাংশনটা। জি, অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, পাশাপাশি আরেকটা জিনিস আমি আপনার মাধ্যমে জানতে চাই, সেটি হচ্ছে খুবই মানে রেগুলার অভিযোগ পাওয়া যায় যে কোনো গ্যাসের লিকেজ, গ্যাসের গন্ধ পাওয়া গেলে তিতাসকে যখন অভিযোগ করা হয় তিতাস আসে না, দেরি করে আসে, বা কিছু ঘুষটুস না দিলে আসে না, এরকম একটা অভিযোগও পাওয়া যায়। পাশাপাশি একটা মানবিকতার জায়গা আপনার উল্লেখ করে দিয়ে আমাদের প্রতিবেদনেও আছে যে একদম বিস্ফোরণের জায়গার ঠিক উল্টা দিকে রাসমনু বলে একটা হাসপাতাল আছে, এই হাসপাতালটি একজন রোগীকেও গ্রহণ করেনি, তারা কলাপসিবল গেট বন্ধ করে রেখেছিল। আপনার বিশ্লেষণ শুনি। প্রথমে ঘটনাটি সম্পর্কে বলি যে যেহেতু এখনো আমরা নিশ্চিত না কি ঘটেছিল, নানা রকমের সন্দেহ করা হচ্ছে। এই ধরনের ঘটনা আমাদের দেশে ঘটাটা অস্বাভাবিক না এই কারণে যে আমাদের এই যে বিল্ডিং গুলো করি আমরা, বা এই যে গ্যাস লাইন গুলো যেভাবে টানা হয়, কোনো কোনো ক্ষেত্রে বিদ্যুতের লাইন যেভাবে থাকে, অনেক ক্ষেত্রে অপরিকল্পনার একটা ছাপ, যে পরিকল্পিত উপায়ে তো আমাদের নগরায়ন হয়নি, এবং আমাদের অনেক বিল্ডিংও পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি। তো যেটার এই যে কুফলটা অনেকদিন পরে পাওয়া যায়, সেখানে এরকম কিছু একটা ঘটেছিল কিনা সেটা শুধুমাত্র সুষ্ঠু তদন্তের মাধ্যমে বোঝা যাবে, পরিষ্কার হওয়া যাবে। দ্বিতীয় যে বিষয়টি আপনি উত্থাপন করেছেন তিতাস গ্যাসের ব্যাপারে যে অভিযোগ, এটি কিন্তু একটা বলা যায় একেবারে চিরন্তন অভিযোগ। মানুষের এই যে গ্যাস লাইন সরবরাহ যথাসময়ে না দেয়া, এই যে গ্যাসের বিভিন্ন কমপ্লেইন থাকলে সেখানে মনোযোগ না দেয়া, এই যে একটা সরকারি সংস্থা, আবার ধরেন আপনি ব্যক্তি মালিকানায় যদি ছেড়ে দেন, ব্যক্তি মালিকানায় ছেড়ে দিলে আবার অনেক এই যে এই ধরনের সেবা খাতগুলো
মানুষের আয়ত্তের বাইরে চলে যাবে, কারণ ব্যক্তি মালিকানা ব্যবসা নির্ভর, অনেক মানুষ হয়তো অ্যাফোর্ডই করতে পারবে না। সেই কারণে সারা পৃথিবীতে রাষ্ট্র এগুলো পরিচালনা করে। কিন্তু এই যে রাষ্ট্রীয় পরিচালনায় যে প্রতিষ্ঠানগুলো থাকে সেগুলো শ্বেতহস্তিতে পরিণত হয়, তাদের দায়িত্বহীনতা, তাদের জবাবদিহিতার অভাব একটা বড় কারণ হিসেবে দেখা দেয়। এবং তিতাস গ্যাসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ কিন্তু অহরহ। তো সেই ব্যাপারে সরকারের ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি, তদন্ত সাপেক্ষে। এবং দুদক কাজ করে, এত শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে, তাদেরও কিন্তু এই সমস্ত বিষয়ে নজরদারি করা দরকার। আর হাসপাতালের বিষয়টি যেটি বললেন সেটি একদিকে আমাকে মর্মাহত করেছে, আরেকদিকে অবাক করেছে, আবার আমি একটু নির্বিকারও। কেন? কারণ আপনি দেখেন এই করোনাকালীন সময়ে বিভিন্ন হাসপাতালের যে ব্যবহার, ধরেন রোগীকে চার্জ করার ক্ষেত্রে, পয়সা নেয়ার ক্ষেত্রে, তারপরে ভুয়া সার্টিফিকেট দেয়া, তারপরে আপনার এই যে সেবা না দিয়ে অর্থ উপার্জন করা। এই যে আমাদের দেশে বেশিরভাগ প্রাইভেট হসপিটাল সেবা না দিয়ে মুনাফা করতে চায়। এবং আমি জানি না, একটা হাসপাতালের দায়িত্ব হচ্ছে কোনো মানুষ যদি সে যদি আপনার আহত হয় বা সে যদি রোগাক্রান্ত হয়, সে যদি চিকিৎসার জন্য তাদের দ্বারে পৌঁছায়, তাদের সামর্থ্য থাকলে তাকে চিকিৎসা দিতে হবে। এটাই হচ্ছে আপনার একেবারে সার্বজনীন, যে কোনো হসপিটাল কোনো রোগীকে না বলতে পারবে না। প্রাথমিক ট্রিটমেন্টটা তাকে দিতে হবে। তারপরে যদি তার এক্সপার্টিসে না থাকে, সব হাসপাতাল সব বিষয়ে এক্সপার্ট হয় না, হওয়ার কথা না, কিন্তু তার এক্সপার্টিস যদি না থাকে তাহলে সে অন্য হাসপাতালে তাকে ট্রান্সফার করবে, রেফার করে দিবে। তো সেইখানে এখানে দরজা বন্ধ করে যে দেওয়া হয়েছে সেটাও তদন্ত করে দেখা দরকার। যদি এমন হতে পারে যে তারা হয়তো এই বিস্ফোরণের ভয়ে, যে এখানে কি কোনো ধরনের বোমাবাজি হচ্ছে কিনা বা কোনো ধরনের আপনার অগ্নিসংযোগের ঘটনা ঘটছে কিনা, সেই ভয়ে বন্ধ করেছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার। আর যদি মানুষকে চিকিৎসা দেওয়ার বিষয়টাকে অ্যাভয়েড করার জন্য তারা এই দরজা বন্ধ করে থাকে, আমি মনে করি তাদের দরজা চিরতরেই বন্ধ করে দেওয়া উচিত। যে এই ধরনের হসপিটাল রাখার দরকার নাই যদি তারা মানুষকে সেবা দিতে না চায়। কিন্তু এটা অনুসন্ধান করে নিশ্চিত হতে হবে, কারণ অনুসন্ধান না করে কি কারণে এটি হয়েছে আমরা যদি আগেই সিদ্ধান্ত চলে আসি তাহলে তাদের প্রতি এক ধরনের অন্যায় করা হবে। সেই জন্য পুরোপুরি তদন্ত, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থাগুলো হওয়া দরকার। জি, এই প্রসঙ্গে আমি একটু যোগ করতে চাই, একটু ছোট করে। জি, হ্যাঁ, রাজপন্ডর পাশেই কিন্তু মহানগর কমিউনিটি হসপিটাল, হ্যাঁ, একটু ভিতরে, গলির ভিতরে, অনেকখানি ভিতরে, কিন্তু রেল লাইন পার হয়ে গিয়ে অনেক রোগী চিকিৎসা হয়েছে। সাধারণত প্রাইভেট হসপিটাল গুলো যে কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরির কোনো চিকিৎসা করতে চায় না। কেউ যদি ছুরিকাহত হলেন রাস্তায়, ছিনতাইকারী তারা, সেখানে গেলে চিকিৎসা তারা দিতে চান না। এই কারণে যে এইটার মামলার ক্ষেত্রে আবার এইসব হাসপাতালের ডাক্তারদের সাক্ষ্য দিতে হয়। পুলিশের এক ধরনের বিষয় আছে যে সরাসরি মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া। শুধু তাই নয়, শওকত মাহমুদ, এটা বোধহয় এই চিন্তাটাও থাকে যে বিলটা কে দেবে, হ্যাঁ, এদের বিলটা কে দেবে, সেটাও একটা চিন্তা থাকে মনে হয়। সেটাও একটা চিন্তা থাকে। তবে রাজপন্ডর যেটা করেছে এটা আমার মনে হয় যে অমানবিক কাজ। জি, শওকত মাহমুদ এবং অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া দুজনে থাকবেন। আরো একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে আলোচনায়। নিটল বিরতি সংবাদ সম্প্রসারণ দর্শক, আরো একটা বিরতি সঙ্গে আবার স্বাগত। নিটল টাটার বিরতি সংবাদ সম্প্রসারণের সাথে আছেন শওকত মাহমুদ এবং অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া। শওকত মাহমুদ, আজকে ঠিক না, গত কয়েকদিন আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন এবং তার পরিবারের সদস্যদের 8টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। বলা হয়েছে এই ব্যাংক হিসাবগুলোতে প্রচুর টাকা লেনদেন হয়েছে, যার কোনো হিসাব নেই। আপনার বিশ্লেষণ শুনি। এটা আদালতের আদেশ এবং এই আদেশের যে যৌক্তিকতা সেটা আমার মনে হয় যে তদন্তকারী টিমের যে রিপোর্ট দিয়েছে তার পরিপ্রেক্ষিতে। তবে আমাদের একটু জানার আগ্রহ ছিল যে অস্বাভাবিক লেনদেনের কথা বলা হয়েছে, অস্বাভাবিক লেনদেনের আয়তনটা কত, মানে কত টাকা এইসব লেনদেন হয়েছে যেটা অস্বাভাবিক মনে হয়েছে সেটা জানা দরকার। এবং সাইদ খোকন মেয়র ছিলেন এবং মেয়রের তিনি দ্বিতীয় এরপরে নমিনেশন পাননি। আমার মনে আছে যে গুলিস্তানে একটি মার্কেটের অবৈধ দোকান বানানো হয়েছে, এই নিয়ে একটা আন্দোলন হয়েছিল যে যারা দোকান পেয়েছে তারা বলছে যেটা বৈধ তার টাকা জমা দিয়েছে। আবার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে টাকা জমা দিয়েছে। এটা নিয়ে বর্তমান মেয়র তাপসের সঙ্গে সাইদ খোকনের একটা বাহাসও হয়েছিল এবং ওই দোকানগুলো ভেঙেও দেওয়া হয়েছে, দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।
তো এখন এই দুদকের বা এই তার দুর্নীতির অনুসন্ধানের কারণ কি এটা কিনা জানি না, তবে ডেফিনেটলি এইসব পদে যারা থাকে তাদের ব্যাংক অ্যাকাউন্ট গুলো দেখা এবং এই অস্বাভাবিক লেনদেনের কথা প্রকাশ হয়ে যাওয়া এবং তদন্ত করা আমার মনে হয় যে এটা জনস্বার্থেই প্রয়োজন। কিন্তু একই সঙ্গে দেখা উচিত যে এই বিচারটি যেন এই তদন্ত বিচারটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এর মধ্যে যেন কোনো পার্থক্য না হচ্ছে আমাদের দেখা উচিত। জি, অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, মানে এটার যেটি শওকত মাহমুদ বললেন যে যেহেতু বর্তমান মেয়রের সঙ্গে সাবেক মেয়রের একটা দূরত্ব তৈরি হয়েছে, একটা মতবিরোধ তৈরি হয়েছে, সে কারণেই তাকে টার্গেট করা হয়েছে কিনা সেটিও একটা দেখার বিষয়। হ্যাঁ, সেটা তো আপনার একটা বিবেচনায় রাখা যেতেই পারে, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। ধরেন সাইদ খোকন এখন মেয়র নাই, কিন্তু তিনি তো আওয়ামী পরিবারের সাথে সম্পৃক্ত এবং একজন প্রভাবশালী নেতাও ছিলেন, ঢাকা সিটির মেয়র ছিলেন। তো এক টার্ম মেয়র পদ পূর্ণ করেছেন, তার ব্যাংক হিসাবে যদি অস্বাভাবিক লেনদেনের নজর পড়ে এবং অস্বাভাবিক লেনদেনের বিষয়টি যদি আপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে, সেটাকে আপনার আলোচনায় আনা হয়েছে এবং ব্যাংক হিসাবগুলোকে জব্দ করা হয়েছে। এটা একটা অনেক বড় মেসেজ, কিন্তু যে এত বড় নেতার ব্যাংক হিসাব যদি জব্দ করা হয়, তার মানে সরকার কিন্তু একটা বার্তা দিতে চাচ্ছে যে দুর্নীতিকে টলারেট না করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের যে কথাটা সরকার বলে, আমরা হয়তো অনেক সময় এটাকে আমলে নেই না, কিন্তু এখন তো দেখি যে বেশ অনেক ক্ষেত্রে এটি বাস্তবে রূপ নিচ্ছে, যে দুর্নীতি করেছেন বা দুর্নীতির করেছেন বলে এরকম আশঙ্কা করা হচ্ছে। এটা সমস্ত ক্ষেত্রে কিন্তু এখন ব্যবস্থা নেওয়া হচ্ছে যে দুর্নীতি করে ভবিষ্যতে কেউ পার পাবে না, যদি এই ধরনের ব্যবস্থাগুলো সত্যিকার অর্থেই তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়। যেমন এখনই আমি বলতে চাচ্ছি না যে সাইদ খোকন সাহেব দুর্নীতি করেছেন, আমার হাতে সেটা প্রমাণ নেই, কিন্তু তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এবং সেটা খতিয়ে দেখা উচিত যে সেই টাকা কি বৈধভাবে লেনদেন হয়েছে, সেই টাকার উৎস কি ছিল, কারা সেই টাকা দিয়েছে, কেন দিয়েছে, সেগুলো খতিয়ে দেখে তবে এই তার হিসাব জব্দ করাটা একটা বড় ঘটনা এবং অনেক রাজনীতিবিদের জন্য একটা বড় সিগন্যাল। এবং আমি মনে করি রাষ্ট্রের অনেক বড় কর্মকর্তার জন্য এটা একটা বড় সংকেত যে দুর্নীতির গন্ধ যদি পাওয়া যায়, দুর্নীতির আলামত যদি পাওয়া যায়, তাহলে রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। এটাকে আমি স্বাগত জানাই এবং সাধুবাদ জানাই যে এটা করা উচিত, করতে হবে। যদি সুষ্ঠু গণতন্ত্র এবং আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এই কাজগুলি করতে হবে। জি, শওকত মাহমুদ, আমি পাশাপাশি আমি একটু আপনার কাছ থেকে মন্তব্য জানতে চাই। সেটা যেহেতু বলাই হয়েছে যে যেহেতু বর্তমান মেয়রের সঙ্গে একটা দূরত্ব আছে, সেখানে রাজনীতিক একটা কটুদৃষ্টির কারণে তার উপরে সেটি হতে পারে কিনা, সেটি হলে এটি কিন্তু ঠিক হবে না বলে আপনারা বলছেন। আপনার বিশ্লেষণ একটু শুনি। শওকত মাহমুদ, আপনি কি শুনতে পেয়েছেন? শওকত মাহমুদের সংযোগটা হারিয়ে ফেলেছি। শফিউল আলম ভূঁইয়া, আপনার কাছ থেকে শুনে নিই তাহলে শেষ পর্যন্ত যে কোনো বিষয়ে দুদকের তদন্ত অনেক সময় অভিযোগ আসে যে রাজনৈতিকভাবে সরকারের কাছাকাছি যারা, তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত হয় না, যারা সরকারের একটু বিরূপ ভাজন থাকে তাদের বিরুদ্ধেই তদন্তগুলো হয়, দুদকের বিরুদ্ধে অভিযোগ। ছোট করে শুনি একটু। দুজনকেই আমরা হারিয়ে ফেলেছি। দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শেষ মন্তব্যটা আসলে নেয়াই গেল না। দর্শক, এই ছিল আজকে নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসি সঙ্গে থাকুন।